আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে যে একটা কর্মসূচি দিতে হবে কালো কাপড়ের বিপরীতে। তো কালো কাপড়ের বিপরীতে কোন ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা যায়, তা আমি এই বার্তাটি পাওয়ার পরপরই জুলাইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে, প্রত্যেকটা কর্মসূচি গ্রহণ করার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় এবং আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে শীর্ষ নেতৃবৃন্দের সাথে অনেকেরই যোগাযোগ হয়েছে। হয়তো আমার সেন্ট্রাল প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে কোনো সমন্বয়কের যোগাযোগ হয়েছে, আমার সাথে কারোর হয়েছে, বা অন্য মাধ্যমে। আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির যারা দায়িত্ব পালন করেছে আগে এবং পরে, তাদের সাথে আমাদের একটা নিবিড় যোগাযোগ ছিল। তাদের মাধ্যমে আমরা অনেক পলিসি মেকিংয়ের জায়গায় আমরা আমাদের সিদ্ধান্তগুলো আমরা জানানোর চেষ্টা করেছি, এবং তখন আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে এই কর্মসূচির ব্যাপারে আমরা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করেছি। আপনি দেখবেন সম্প্রতি সময়ে 30শে জুলাই যে লাল কাপড় কর্মসূচি যেটি দেয়া হয়, প্রোফাইল লাল করা এবং মুখে এবং চোখে লাল কাপড় বেঁধে অবস্থান করার একটি কর্মসূচি, সেই কর্মসূচিটি নিয়ে নানা রকম আলোচনা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে। তো সেই কর্মসূচি কিন্তু এই ঘটনাটা আমার একটু বলা উচিত। এই কর্মসূচিতে 29শে জুলাই সরকার একটি কর্মসূচি ঘোষণা করে যে সকল সরকারি অফিসে, আধা সরকারি বেসরকারি অফিসে কালো ব্যাজ ধারণ করা হবে। তো কালো ব্যাজ ধারণের বিপরীতে আমরা 29শে জুলাই তখন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, আমাদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ভাইকে একটি বার্তা পাঠায় যে এইটার এগেনস্টে, এবং সেই বার্তাটা আমার কাছেও আসে একইভাবে, যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে যে একটা কর্মসূচি দিতে হবে কালো কাপড়ের বিপরীতে। তো কালো কাপড়ের বিপরীতে কোন ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা যায়, তা আমি এই বার্তাটি পাওয়ার পরপরই আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার নাসির ভাইয়ের সাথে একবার কথা হওয়ার পরে সেও আমাকে একই কর্মসূচির কথা বলে, যেটার এগেনস্টে যে কোনো একটা কর্মসূচি আমাদের দিতে হবে। তো আমরা অনেকক্ষণ আলোচনা করি যে কালো কাপড়ের বিপরীতে আসলে কোন ধরনের কর্মসূচি হতে পারে। তো তখন একটা পর্যায়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির তৎকালীন সভাপতি মামুন তুষার, তো তাকে আমি ফোন দিই যে আমরা তো একটা কর্মসূচি দিতে চাই কালো কাপড়ের বিপরীতে, এবং সেটা আমি ওকে ফোন দিই বিকাল আনুমানিক 4টার সময়, যে আমরা একটা কর্মসূচি দিতে হবে কালো কাপড়ের বিপরীতে। তো আমি ওর কাছে জানতে চাই যে কোনো কর্মসূচি ঠিক হয়েছে কিনা। তবে যে না, এখন পর্যন্ত কোনো কর্মসূচি ঠিক হয়নি, আপনি বলেন যে কোন ধরনের কর্মসূচি দেওয়া যায়। তখন আমি আমাদের নাসির ভাইয়ের সাথে আলোচনা করে আবারও তুষারের সাথে আমার কথা হয়। তো তুষার আমাকে এক পর্যায়ে বলে যে ভাই, আপনি একটা লিখিত, মুখে না বলে মৌখিকভাবে না, একটা লিখিত কর্মসূচি আপনি আমাকে লিখে পাঠান। তো তখন আমি তুষারকে একটা প্রেস আকারে আমি একটি লিখিত বক্তব্য এবং কর্মসূচি আমি তুষারকে লিখে পাঠাই, এবং এর পরবর্তীতে আমার নাসির ভাইয়ের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটা সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত হয় যে কালো কাপড়ের বিপরীতে লাল কাপড়ের একটি কর্মসূচি বাস্তবায়ন করা হবে। তো তখন পরবর্তীতে রাত আনুমানিক প্রায় 9টার সময়, 9:30টার সময় ওই দিন এই কালো কাপড়ের বিপরীতে লাল কাপড়ের একটি কর্মসূচি ঘোষণা করা হয়, এবং আমি যে প্রেসটা তুষারকে লিখে পাঠিয়েছিলাম ওই প্রেসটাই হুবহু আকারে বৈষম্য বিরোধী যে টেলিগ্রাম গ্রুপ ছিল এবং সাংবাদিকদের কাছে যে প্রেসটা পাঠানো হয় সেটাই তখন কপি করে দেয়া হয়। ওই কর্মসূচিটা কিন্তু ব্যাপক আলোড়ন তোলে। আমি এই কর্মসূচি স্পেশালি এই কারণে বললাম যে এর আগে 25শে জুলাইয়ের পরে টানা 4-5 দিন বেশ কিছু কর্মসূচি হয়েছিল, যে কর্মসূচিগুলোতে সরকারের ব্যাপক দমন নিপীড়ন এবং একই সাথে ঢাকার বিভিন্ন জায়গাতে রেড ব্লক দেওয়া হচ্ছিল। তো এই রেড ব্লক দেয়া এবং এই ধরনের পরিবেশের মধ্য দিয়ে সাধারণ জনগণের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আন্দোলনের মধ্যে, সেটি একটু তুলনামূলক কম থাকার কারণে এই লাল কাপড়ের কর্মসূচিটা তখন ব্যাপক সাড়া ফেলে। তখন বাংলাদেশের যত রাজনীতিবিদ, গণতন্ত্রের পক্ষের যত রাজনীতিবিদ, এমনকি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও ওই সময় তার প্রোফাইল লাল করে, এবং একই সাথে বিএনপি সহ অপর সকল গণতান্ত্রিক শক্তির সকল পর্যায়ের নেতাকর্মীরা তাদের প্রোফাইল লাল করে, মুখে লাল কাপড় বেঁধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেওয়ার মাধ্যমে তখন কিন্তু কালোর বিপরীতে এই রক্তের যে রং লাল এবং এই যে ছাত্র জনতার যে রক্ত ঝরেছে, এটা কিন্তু আমাদের সকলের মধ্যে কিন্তু ব্যাপক আলোড়ন তৈরি করে। এর মাধ্যমে কিন্তু এই যে অনেকটা ঝিমিয়ে পড়া আন্দোলন, এই কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু আবার নতুন করে প্রাণ সঞ্চার ঘটে, এবং পরবর্তীতে 1 জুলাই 2 জুলাই যে কর্মসূচিগুলো দেওয়া হয় এবং সেখানে আবার নতুন করে
সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তৈরি হয় এবং তার প্রেক্ষিতেই কিন্তু 3 তারিখে আগস্টের 3 তারিখে শহীদ মিনারে এক দফার ঘোষণা আসে। পরবর্তী দিন যে অসহযোগ আন্দোলন, সে এক দফার ঘোষণার মধ্য দিয়ে কিন্তু পরবর্তীতে 4 তারিখ এবং 5 তারিখে চূড়ান্তভাবে এই খুনি ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ থেকে কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়।